আসসালামু আলাইকুম। যারা ডাচ বাংলা ব্যাংকের গ্রাহক তাদের সামনে কিন্তু নেক্সাস পে ইউজ করতে গিয়ে ইরোর বা ফেল্ডের মতো প্রবলেম আসতেছে। ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ নেক্সাস পে ইউজধারীদের গত 1.5 মাস ধরে একটা নোটিশ দিচ্ছে যে আপনার ঘোষিত ট্রানজ্যাকশন প্রোফাইল বা টিপি সীমার বাইরে লেনদেন করা থেকে বিরত থাকুন। প্রয়োজনে নিকটস্থ শাখা বা উপশাখায় টিপি হালনাগাদ করুন, অন্যথায় আপনার অ্যাকাউন্টে বিঘ্ন ঘটতে পারে, যার ফলশ্রুতিতে এরকম প্রবলেমে এখন পড়তেছেন। ইরোর যে প্রবলেমটা নেক্সাস পে ফান্ড ট্রান্সফার করতে গিয়ে, সেক্ষেত্রে টোটাল অ্যামাউন্ট মেইনটেইন ইন ট্রানজ্যাকশন প্রোফাইল এক্সিট ফর অ্যাকাউন্ট, অর্থাৎ বলা হচ্ছে আপনার টিপি সীমা অতিক্রম করছে যে পরিমাণ আপনি লেনদেন করতে চাচ্ছেন। একটা সময় ব্যাংক অ্যাকাউন্ট করা খুবই সহজ ছিল, কিন্তু এখন বাংলাদেশ ব্যাংকের নীতিমালা খুবই কঠোর হয়েছে। তারপর ফেল্ড যাদের প্রবলেম হচ্ছে তাদের হচ্ছে টোটাল অ্যামাউন্ট মেইনটেইন জিরো ইন ট্রানজ্যাকশন প্রোফাইল এক্সিট ফর অ্যাকাউন্ট। তো এইখান থেকে বাঁচতে হলে কি করতে হবে? সাধারণত ডাচ বাংলা ব্যাংক আপনাকে বোঝাতে চাচ্ছে যে আপনার অ্যাকাউন্টে যত পরিমাণ বা যত ধরনের লেনদেনের অনুমতি রয়েছে, অর্থাৎ ট্রানজ্যাকশন প্রোফাইল ব্যাংক আপনাকে ঘোষণা করছে, তার বাইরে আপনি লেনদেন করার চেষ্টা করছেন। যার বেতন মাসিক 20,000 বা আয় 20,000 তার জন্য একরকম ট্রানজ্যাকশন প্রোফাইল, যার মাসিক বেতন 60,000 তার জন্য একরকম ট্রানজ্যাকশন প্রোফাইল, যার মাসিক বেতন হচ্ছে 1 লাখ তাদের জন্য এক ধরনের ট্রানজ্যাকশন প্রোফাইল হয়। তো এক্ষেত্রে দেখা যায় আপনার মাসিক বেতন যদি 25,000 হয়, আপনার হয়তো বা মান্থলি লেনদেন সীমা সর্বোচ্চ 3 লক্ষ বা 5 লক্ষের মধ্যে ডাচ বাংলা ব্যাংক দিবে, বা দেশের বিভিন্ন ব্যাংক আইন অনুসারে দিবে। আপনার আয় যত বাড়বে আপনার ট্রানজ্যাকশন প্রোফাইলের সীমাটা ততই বাড়বে পর্যায়ক্রমে। কারো মাসিক বেতন হয়তো বা দেখা গেল 60,000, তার ট্রানজ্যাকশন প্রোফাইল মাসে হয়তো বা 7 লাখ 8 লাখও দিলে লেনদেন, ফান্ড ট্রান্সফার করুক বা টাকা অ্যাকাউন্টে আসুক, নো প্রবলেম। তো এখন যে কাজটা করতে হবে, ব্যাংকিং নিয়ম অনুযায়ী কেওয়াইসি এবং বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুসারে গ্রাহকের ঘোষিত টিপি সীমার বাইরে লেনদেন করা অনুমোদিত নয়। এতে অ্যাকাউন্ট সাময়িকভাবে সীমাবদ্ধ বা ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত করা হতে পারে। তো এখন বর্তমান সময়ে দেশে মানি লন্ডারিং বা হুন্ডির ব্যবসা যারা করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই 2 নম্বর পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, আপনারা সচেতন হয়ে যান। তাই আপনাকে এখন বলা হচ্ছে আপনার টিপি বা ট্রানজ্যাকশন প্রোফাইল আপডেট করতে। আপনি যেই পরিমাণ আগে ট্রানজ্যাকশন প্রোফাইল দেওয়া ছিল, আপনার দিনের পর দিন গেলে তো একটা মানুষের আয় বাড়বে বা মাসিক বেতন বাড়বে। এখন আপনার ট্রানজ্যাকশন প্রোফাইলটা অবশ্যই আপডেট করতে হবে লেনদেনের প্রকৃত ধরন ব্যাংকের রেকর্ডের সঙ্গে মিল রেখে। এই জন্য আপনি দেশে থাকেন বা বিদেশে থাকেন, অবশ্যই আপনাকে ডাচ বাংলা ব্যাংকের যে শাখায় অ্যাকাউন্ট সেই শাখায় যেতে হবে। এখন হচ্ছে ট্রানজ্যাকশন প্রোফাইলের একটা সীমা নির্ধারণ করতে কি কি লাগবে। আপনার অ্যাকাউন্টের ধরুন ব্যক্তিগত সেভিংস হতে পারে, বা বেতনভুক্ত বা ব্যবসায়ী বা ফ্রিল্যান্সার হতে পারেন। সেক্ষেত্রে টিপি প্রোফাইল আপডেট করার জন্য ভিন্ন ভিন্ন ডকুমেন্টস লাগবে। যেমন আপনার জাতীয় পরিচয়পত্র, প্রথমত এটা লাগবে, যদি থাকে দিবেন, অবশ্যই দিতে হবে। জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড না থাকলে পাসপোর্ট দিতে পারেন, অথবা ড্রাইভিং লাইসেন্স থাকতে পারেন। যদি 1 নাম্বার থাকে, 2 এবং 3 নাম্বারটা দেওয়ার কোনো ধরনের দরকার নাই। তারপরে বলা হচ্ছে ঠিকানার প্রুফ, আপনি যেখানে থাকেন আপনার বাসার গ্যাস পানি বা বিদ্যুৎ বিল সাম্প্রতিক সময়ে লাস্ট 3 মাসের মধ্যে যে কোনো একটা, এবং গ্যাস পানি বিদ্যুৎ বিল আপনার নামেই থাকতে হবে, এর কোনো মানে নেই। তারপর ভাড়ার চুক্তিপত্র যদি থাকে সেটা দিবেন। তারপর ইউনিয়ন বা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত ঠিকানার প্রমাণপত্র, এটা অবশ্যই দিতে হবে। এটা আপনার ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন থেকে নিতে হবে। আর এটা কিন্তু যারা ভাড়াটিয়া তাদের জন্য এটা 2 নাম্বারটা। তারপর আয় বা লেনদেনের উৎস প্রমাণ, যেটা টিপি আপডেটের মূল অংশ। আপনি যদি বেতনভোগী বা চাকরিজীবী হন তাহলে স্যালারি সার্টিফিকেট লাগবে। সাম্প্রতিক 3 থেকে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, এটা আপনার ব্যাংকেই থাকবে, এটার দরকার নাই। তারপর আপনি চাকরিজীবী হলে বা স্যালারি পার্সন হলে অবশ্যই অফিস আইডি থাকবে, সেটা দিতে হবে। তারপর চাকরির নিয়োগপত্র যদি থাকে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। বুঝতে পেরেছেন? আর ব্যবসায়ী হলে কি রাখতেছে? ট্রেড লাইসেন্স হালনাগাদ, রিনিউ করা। তারপর টিআইএন সার্টিফিকেট লাগতেছে। তারপর ব্যবসার ব্যাংক স্টেটমেন্ট, এটা ব্যাংকেই পাবেন। ব্যবসার ইনভয়েস, অর্থাৎ ক্রয় বিক্রয়ের যে রসিদ, আপনি যখন ক্রয় বিক্রয় করেন মানুষকে তো রসিদ দেন, সেই ক্রয় বিক্রয় সংক্রান্ত রসিদের কপি। তারপর ব্যবসার চুক্তিপত্র যদি থাকে সেটা দিবেন। আর যারা ফ্রিল্যান্সার বা অনলাইন থেকে ইনকাম করেন তাদের টিভি প্রোফাইল আপডেট করার জন্য ফাইবার বা আপওয়ার্ক বা ফেসবুক মনিটাইজেশন বা ইউটিউব ইত্যাদি আয়ের রিপোর্ট। তারপর পেমেন্ট গেটওয়ে স্টেটমেন্ট যদি এগুলো ব্যবহার করে থাকেন, পেইনিয়র, পেপার, স্কিল, এরা যারা ফ্রিল্যান্সার তাদের জন্য। তারপর ব্যাংক স্টেটমেন্ট, যেখানে পেমেন্ট জমা হয়েছে, আপনার পেমেন্ট জমা হওয়ার কিন্তু ফেসবুক বা ইউটিউব থেকে আয় করলে প্রত্যেক মাসে একটা রসিদ দেয় যে কত পেমেন্ট পেয়েছেন কীরকম, সেটার কপি। তারপর টিআইএন সার্টিফিকেট যদি থাকে দিবেন। আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে প্রবাসী কর্মীর আইডি বা পাসপোর্টের কপি যে কোনো একটা, রেমিটেন্স
প্রাপ্তির রসিদ, অর্থাৎ আপনি বিদেশ থেকে যখন টাকা পাঠাচ্ছেন, এক্সচেঞ্জ হাউসে টাকা দিচ্ছেন, তখন একটা এক্সচেঞ্জ হাউস থেকে রসিদ দেওয়া হয়, সেটার কথা বলতেছে। তারপর প্রতিনিধি বা গ্রহীতা হলে পরিচয়পত্র। আর যারা ভাড়াটিয়া তারা হচ্ছে টিপি সীমা যদি ঠিক করতে চান আপনার অ্যাকাউন্টের, তো বাড়ি ভাড়ার চুক্তিপত্র, ভাড়াটিয়াকে যেটা দিয়েছেন সেটা, তারপর ট্যাক্স রিটার্ন রসিদ যদি থাকে সেটা দিবেন, এটা অবশ্যই থাকবে। তারপর ব্যাংক স্টেটমেন্ট, অর্থাৎ যেখানে ভাড়া জমা হয় সেই ব্যাংকের স্টেটমেন্ট দিতে হবে, এই কথাটা বলতেছে। আর যারা স্টুডেন্ট তাদের টিপি সীমা অ্যাকাউন্টের লেনদেন যদি ঠিক করতে চান তাহলে স্টুডেন্টের জাতীয় পরিচয়পত্র থাকলে সেটা দিবেন, জাতীয় পরিচয়পত্র যদি না থাকে স্টুডেন্টের জন্ম নিবন্ধন দিতে হবে। আর শিক্ষাগত যোগ্যতার বা শিক্ষাগত অবস্থার প্রমাণ লাগবে, তার ছাত্রত্ব প্রমাণ, এটা হচ্ছে স্টুডেন্ট আইডি বা স্টুডেন্ট সার্টিফিকেট, এসএসসি, এইচএসসি ইটসেট্রা, এগুলা ফটোকপি। তারপর ব্যাংক বা কলেজ বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড যেটা বললাম এটারও ফটোকপি, ভর্তি সনদ যদি থাকে এটা দিবেন, অ্যাডমিশন স্লিপ। তারপর আপনার হচ্ছে টিউশন ফির রসিদ, বুঝতে পেরেছেন? তো টিউশন করলে তো আর হচ্ছে টিউশন ফি পরিশোধ করেছে ছাত্র বা ছাত্রীর কাছ থেকে, তো এটা নেওয়া হয় না বাংলাদেশের প্রেক্ষাপটে, তো এটা আপনার না দিলেও প্রবলেম নাই যদি আপনি ব্যাংকে বোঝাতে পারেন। তারপর আপনি যে অর্থ আয় করছেন এবং আপনি যে একটা স্টুডেন্ট অ্যাকাউন্টে লেনদেন করবেন, বছরে হয়তো বা 1-2 লাখ টাকা এনাফ একজন স্টুডেন্টের পক্ষে। একজন স্টুডেন্ট কিন্তু বছরে যারা মিনিমাম বা ঢাকা শহর ব্যতীত থাকেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু বলা চলে। তো সেক্ষেত্রে আপনার যে লেনদেনটা হচ্ছে, লেনদেনের উৎসের প্রমাণ স্টুডেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে, ট্রানজ্যাকশন প্রোফাইল। সেক্ষেত্রে অভিভাবকের এনআইডির কপি দিতে হবে, অভিভাবকের আয়ের উৎসের সামান্য বিবরণ, অর্থাৎ অভিভাবক কী করে, সে কি স্যালারি পারসন, অর্থাৎ সে কি চাকরিজীবী নাকি সে ব্যবসায়ী, ইটসেট্রা ডকুমেন্টসটা দিতে হবে। আগের সময় কিন্তু নাই, এখন কিন্তু সময় চেঞ্জ হয়ে গেছে। তো আপনার আসল আয় এবং লেনদেনের নথির সাথে মিল থেকে এজন্য নিশ্চিত করতেই কিন্তু এই ডকুমেন্টসগুলো দিতে বলা হয়। বড় বা অস্বাভাবিক লেনদেন ঝুঁকিপূর্ণ কিনা, কেন আপনি যে মানি লন্ডারিং বা হুন্ডির ব্যবসা করতেছেন না, এটা ব্যাংকে আপনাকে বোঝাতে হবে, সরকারকে বোঝাতে হবে, এর কারণে এই সকল ডকুমেন্টস দিতে হয়। আইনগত কেওয়াইসিটা আপডেট করতে হয়, ফর্ম পূরণ। আর ভবিষ্যতে লেনদেন ব্লক বা হোল্ড হওয়া থেকে রক্ষা পেতে এগুলা কিন্তু আপনাকে দিতে হবে। আমি আপনাদেরকে গেল 1.5 মাস বা 1 মাস আগে বারবার বলতেছি, এই যে নোটিশটা আসতেছে, আপনারা যারা ডাচ বাংলা ব্যাংকের গ্রাহক টিপি সীমাটা এখনই ঠিক করুন। কেননা আপনি হয়তো বা ডেবিট কার্ডের মাধ্যমে এটিএম থেকে টাকা তুলতে পারতেছেন, চেকবুকের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারতেছেন, কিন্তু অনলাইন ট্রানজ্যাকশান কিন্তু আপনি করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি টিপি ঠিক করতেছেন, বুঝতে পেরেছেন? কেননা বর্তমান সময়ে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে অনেক প্রয়োজনীয় ডকুমেন্টস দিতে হয়। একটা সময় ছিল যখন আপনার এত ডকুমেন্টস লাগতো না, বাংলাদেশ ব্যাংকের এত নীতিমালা বা নিয়মের বিধিবিধান পরিপালন করা হতো না, কিন্তু এখন আস্তে আস্তে ওই দিক থেকে সরে এসে বাংলাদেশ একটা নির্দিষ্ট রুলসের মধ্যে যাচ্ছে ব্যাংকিং নীতিমালায়। সেক্ষেত্রে এগুলো আপনাকে দিয়ে টিপি অবশ্যই আপডেট করতে হবে।